আসসালামু আলাইকুম। আই এম ডক্টর নুসরাত জাহান। সিনাস মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি থেকে কি পড়তে হবে এটার উপর একটা গাইডলাইন দিব। এটা হচ্ছে আমাদের যে আপকামিং ব্যাচ শুরু হতে যাচ্ছে, লং ব্যাচ, ডিসি দত্ত ব্যাচ, আমরা কিভাবে আপনাদেরকে পড়াই সেটার আর কি ডেমো সেশন। ঠিক আছে, তো আমি শুরু করে দিই। এখন আপনারা যারা নতুন, গত ক্লাসেও বলেছি আপনারা যারা নতুন তারা অবশ্যই তো লং ব্যাচে অ্যাডমিট হবেন, আর যারা দু একবার পরীক্ষা দিয়েছেন, বেসিকটা ভালো করে শেষ হয়েছে, তারা অবশ্যই দত্ত ব্যাচে অ্যাডমিট হবেন। তো দত্ত ব্যাচে 15টা ডিসি দত্ত এবং জ্যাপকটের ওপরে 15টা রিভিউ ক্লাস হবে। আর লং ব্যাচে টোটাল 50 ক্লাস থাকবে। 50 ক্লাসের মধ্যে 20টা বেসিক ক্লাস, 15টা দত্ত বেস ক্লাস, 3টা হচ্ছে বায়োস্টেট ক্লাস, 12টা এসবিএ ক্লাস এবং বিসিপিএস স্টাইলে এক্সাম থাকবে কিছু এবং মক টেস্ট থাকবে। আচ্ছা, তো এগুলো আপনারা জানেন। তারপরও যেহেতু আমাদের ডেমো ক্লাসে অ্যারেঞ্জমেন্টটা আমরা মূলত আমাদের ব্যাচের শুরু করার আগে কয়েকটা ডেমো ক্লাস নিয়ে থাকি। এখন মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি পেপার 3-র জন্য বেশি ইম্পর্ট্যান্ট। পেপার 2-তে আসবে না তা না, কিন্তু আসতে পারে, ঠিক আছে। কিন্তু মেডিকেল ডিসঅর্ডারটা অফসেট দত্ত চ্যাপ্টার 20-তে অনেকগুলো চ্যাপ্টার আছে। ঠিক কোনগুলো আমরা পড়ব, কোনগুলো না পড়ে আমরা পরীক্ষার হলে যাব না, ঠিক আছে। এখন আমরা তাহলে সরাসরি ওখানে চলে যাই। প্রথমেই আছে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। এবারই আসছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মোস্ট সেন্সিটিভ ইন্ডেক্স কোনটা দেখেন। তো আমরা তাহলে অ্যানিমিয়া দিয়ে শুরু করি। এবার যেহেতু অ্যানিমিয়া আসছে, পরের বার হয়তো ডায়াবেটিস থেকে আসবে, তারপরের বার হয়তো থাইরয়েড থেকে আসবে, কিন্তু আসবে। জন্ডিস থেকেও এবার কোশ্চেন আসছে, হ্যাঁ, টর্চ ইনফেকশন থেকে কোশ্চেন আসে এবং ব্যাকটেরিয়া থেকে, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থেকেও কোশ্চেন আসছে। তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা পড়াতে চলে যাই। 303 হচ্ছে আপনার 8th এডিশনের 303, আর আপনারা নিজেরা বের করেন চ্যাপ্টার 20। আমরা প্রথমে অ্যানিমিয়া পড়বো, অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি, ঠিক আছে। এখন আমরা কি পড়বো আমরা বেশি বলবো, আমরা পড়ার লেখা কম করব, কিন্তু কি পড়তে হবে সেটা বলবো। প্রথমে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। অ্যানিমিয়া কাকে বলে? যখন হিমোগ্লোবিন লেভেল <10 হয় তখন আমরা তাকে অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়ার কারণ 20% ম্যাটারনাল ডেথ হয়। ক্লাসিফিকেশনটা খুব ভালো করে পড়তে হবে। ফিজিওলজিক্যাল এনিমিয়া, প্যাথোলজিক্যাল এনিমিয়া। প্যাথোলজিক্যাল এনিমিয়ার মধ্যে কেন সবচেয়ে বেশি এনিমিয়া হচ্ছে আয়রন, দেন ফলিকোসিড, ভিটামিন B12, প্রোটিন। হ্যামোরেজিক এনিমিয়া, হেরিডিটি, থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া। এই ক্লাসিফিকেশনটা আমরা সুন্দর করে পড়বো। পড়ার পরে আমরা চলে যাব ক্রাইটেরিয়া অফ হচ্ছে ফিজিওলজিক্যাল এনিমিয়া। ফিজিওলজিক্যাল এনিমিয়ার ক্রাইটেরিয়াটা কি আপনাদের এমসিকিউতে দিয়ে দিতে পারে। ডিউ টু হ্যামোডাইলেশন স্টেট এবং প্রেগনেন্সিতে কি আয়রনটা সব বাচ্চা নিয়ে নেয়, তাই না? এই দুইটা কারণে, হ্যামোডাইলেশন এবং নেগেটিভ আয়রন ব্যালেন্সের কারণে আমার ফিজিওলজিক্যাল এনিমিয়া হচ্ছে। কেন হচ্ছে বুঝলাম আমরা, তাহলে এই কারণটা জানলাম, হ্যামোডাইলেশন এবং নেগেটিভ আয়রন ব্যালেন্স। এখন এই এনিমিয়াতে আপনার হিমোগ্লোবিন 10 গ্রাম%, আরবিসি 3.2, প্যাক্সেল ভলিউম দেখেন 3.2, 32 মনে রাখার জন্য। আরবিসি 3.2 আর এটা হচ্ছে 32। আর যদি পেরিফেরাল স্মিয়ার করি, শোয়িং নর্মাল মরফোলজি অফ আরবিসি উইথ সেন্ট্রাল প্যালোর। তাহলে আমার ক্রাইটেরিয়া চলে যায়। এনিমিয়া কেন ইম্পর্টেন্ট? কারণ এনিমিয়ার কিছু রিস্ক পিরিয়ড আছে প্রেগনেন্সিতে, সেই রিস্ক পিরিয়ডটা আমাদের পড়তে হবে। বাংলাদেশে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াটা কেন হয় বেশি? আয়রন ডেফিসিয়েন্সি কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগ হচ্ছে ইলিটারেট, নিউট্রিশনটা ঠিকমতো মেনটেন হয় না, ম্যাল নিউট্রিশন, হ্যাঁ, দেন হচ্ছে আপনার এন্টিনেটাল কেয়ারে ঠিকমতো আসে না, আয়রন ট্যাবলেট খায় না, এর কারণে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়। তাহলে এটার কেন পড়বো আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া প্রেগনেন্সি? কারণ এই এনিমিয়ার কারণে কিছু কমপ্লিকেশন হয়, এটা কিছু রিস্ক পিরিয়ড আছে। হ্যাঁ, আমরা এখন ডিটেলস পড়বো না, আমরা কখনই ডিটেলস পড়বো না পার্ট 1-এর জন্য। আমরা জাস্ট হচ্ছে বেসিকটা জানবো কি কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে এনিমিয়ার কারণে। আমার তার ইন্টারক্যান ইনফেকশন, পিটাম লিভারে চলে যেতে পারে এবং ইভেন হার্ট ফেলিওর হতে পারে। লিভারের সময় কি সমস্যা হতে পারে আমরা ওভারঅল পড়বো। ওভারঅল এনিমিয়া থাকলে ইটার্ন ইনার্শিয়া হবে,
এবং পিপিএইচ হতে পারে এবং এনিমিয়া থেকে এনিমিক হার্ট ফেলে হতে পারে। এখন ওভারঅল 3-4টা কথা বলার পরে আমরা রিস্ক পিরিয়ড ইন এনিমিয়া পড়বো, যেটা পরীক্ষা আপনাদের আসে। এনিমিয়ার রিস্ক পিরিয়ড ইন এনিমিয়া পড়বো হচ্ছে এই 4টা কন্ডিশন। কেন রিস্ক পিরিয়ড? কারণ সাডেন ডাই হয় ডিউ টু কার্ডিয়াক ফেলার আর পালমোনারি এম্বোলিজম। এনিমিয়ার কারণে মায়ের সাডেন ডেথ হয় কেন? ডিউ টু কার্ডিয়াক ফেলার আর পালমোনারি এম্বোলিজম। তাহলে রিস্ক পিরিয়ড কোন কোন সময়টা? 30 থেকে 32 উইকস ডিউরিং লেবার, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি, এনি টাইম ইন প্রিপিরাম। তাহলে প্রিপিরাম কোন উইকস পর্যন্ত? 6 উইকস পর্যন্ত, ডেলিভারি পর থেকে 6 উইকস পর্যন্ত। তাহলে রিস্ক পিরিয়ড এনিমিয়া আমাদেরকে ভালো করে পড়তে হবে, বইয়ে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আসি আমরা এই যে পরীক্ষাটা আসছে, আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ট্রিটমেন্ট করব কিভাবে? হ্যাঁ, এটা একটা ছক দেয়া আছে, এই ছকটা যদি আপনারা পড়েন আপনাদের পড়া শেষ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না এই ছকটা পড়লে। এবং যখন আমরা এনিমিয়া পড়ব তখন যদি কেউ পারেন বেসিক হ্যামাটোলজিটা রিভিশন দিয়ে এনিমিয়াটা পড়বেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। এই যে একটা জিনিস দেখেন, তাহলে আমাদের এনিমিয়া ক্লাসিফিকেশনটা কি? পেরিফেরাল ব্লাড ফিল্মের উপর ডিপেন্ড করে এটা ডায়াগনোসিস করা যায়। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়া, ম্যাক্রোসাইটিক এনিমিয়া, নর্মোসাইটিক, নর্মোক্রমিক এনিমিয়া। মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়ার মধ্যে কি আছে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া। ঠিক আছে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, আর মনে হয় হচ্ছে এই সিডারোব্লাস্টিক এনিমিয়া না কি যেন একটা আছে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিয়ার মধ্যে আরেকটা আছে, কিন্তু আপনার অপসের জন্য আপনার 3টা এনিমিয়া মানে জানলেই হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, মানে হচ্ছে মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হয়? আমরা যে রেড সেল ইন্ডিসেস করি, মিন কর্পাসকোলার ভলিউম, মিন কর্পাসকোলার হিমোগ্লোবিন, এমসিএইচসি, এটা কেন পড়বে? এবারই পরীক্ষা আসছে, এই জন্য আমাদেরকে পড়তে হবে আপুরা। তাহলে এটা পড়ার আগে আমরা হ্যামাটোলজিটা ভালো মতো রিভিশন দিয়ে এটা পড়বো, তাহলে আমাদের কাছে অনেক সহজ হবে। তাহলে আমরা 3টা রেড সেল ইন্ডিসেস করতে দিই। এর মধ্যে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়াতে এগুলো কমে যাবে, মাইক্রোসাইটিক এমসিবি এমসিএইচ কমে যাবে, এমসিএইচসি কমে যাবে। থ্যালাসেমিয়া যেহেতু মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এমসিবি এমসিএইচ কমে যাবে, কিন্তু এমসিএইচসি নর্মাল থাকবে। জিনিসটা দেখেন, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া, থ্যালাসেমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে সবগুলো কমবে, থ্যালাসেমিয়াতে এমসিএইচসি নর্মাল থাকবে। মেগালোব্লাস্টিক এনিমিয়াতে মেগালোব্লাস্টিক এনিমিয়া কেন হচ্ছে? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য, এটাতে সবগুলো বেড়ে যাবে, কিন্তু এমসিএইচসি নর্মাল থাকবে। তাহলে এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে মোস্ট সেন্সিটিভ ইন্ডেক্স তাহলে কোনটা হলো? এমসিএইচসি। এবার পরীক্ষা আসছে, থ্যালাসেমিয়া এবং মেগালোব্লাস্টিক এনিমিয়াতে দুইটাই নর্মাল। এখন আমরা এই 3টা করতে দিলাম, দেখলাম এমসিএইচসি নর্মাল, তাহলে মনে করবো থ্যালাসেমিয়া অথবা মেগালোব্লাস্টিক এনিমিয়া। তারপরে দেখবো এমসিবি এমসিএস দেখলাম কম, তাহলে থ্যালাসেমিয়া দেখলাম হচ্ছে বেশি, তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে এই এমসিএইচসি দিয়ে 3টাকে আমরা ডিফারেন্সিয়েট, আয়রন ডেফিসিয়েন্সি আমরা থ্যালাসেমিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, এর জন্য আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে মোস্ট সেন্সিটিভ ইন্ডেক্স হচ্ছে আমরা এমসিএইচসি। খুব ভালো করে পড়বো আমরা এটা। ঠিক আছে, এই জিনিসটা রেড সেল ইন্ডিসের লেভেলগুলো যদি আপনারা কেউ পারেন একটু মুখস্থ করে নেবেন, কারণ আপনাদের পরীক্ষায় কিন্তু পেপার 2 কঠিন আসে, কোনটা যে দিয়ে দিবা বলা যায় না। মিন কর্পাসকুলার ভলিউম নর্মাল কত? 75 থেকে 100 কিউবিক মাইক্রন। এমসিএইচ নর্মাল কত? 27 থেকে 32 ফেমটোলিটার। এমসিএইচসি নর্মাল কত? 36%। তাহলে এগুলো থেকে কম অথবা এগুলো থেকে বেশি। ওকে, তাহলে এই লেভেলটা আপনারা মুখস্থ করবেন, মিন কর্পাসকোলার ভলিউম, মিন কর্পাসকোলার হিমোগ্লোবিন এবং এমসিএইচসি। তাহলে তারপরে আমরা মোটামুটি এতটুকু পড়ার পর এই জিনিসটা, এই ছকটা অবশ্যই আমরা পড়বো, এই ছকটা, নাহলে আমাদের ক্লিয়ার কনসেপশন আসবে না। আমাদের কাছে প্রেগনেন্সিতে এনিমিয়া প্রেজেন্ট করলে আমরা সবচেয়ে কমন ধরবো হচ্ছে ফিজিওলজিক্যাল এনিমিয়া কিনে আমরা দেখব। ফিজিওলজিক্যাল এনিমিয়ার মধ্যে যদি না পড়ে তাহলে প্যাথোলজিক্যাল এনিমিয়াতে যাব। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এনিমিয়া, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া, বা আদার্স কোনো কজ, তখন আমরা তাকে রেড সেল ইন্ডিসিস করে আমরা মোটামুটি অ্যাজামশন হব যে এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। ঠিক আছে, যদি আমার ওটা কম থাকে, এমসিসি নর্মাল থাকে, ধরবো থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে কনফার্ম করবো যে এটা থ্যালাসেমিয়া কিনা। তারপরে হচ্ছে আমার মেগালোব্লাস্টিক এনিমিয়াতে এমসিবি এগুলো বেশি থাকবে, সাথে আমরা এটা ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির জন্য লেভেলটা করব। লেভেল আপনাদের পড়ার দরকার নেই।
তাহলে যেটা যেই ডেফিসিয়েন্সি ওইটা ওই দিব। মেগালোব্লাস্টিক এনিমিয়াতে আমরা ভিটামিন B12 ফলিক অ্যাসিড দিব, এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যেটা সবচেয়ে কমন, সেটা একটা কারণ আছে। আমরা তাকে ওরাল দিব, আমরা তাকে প্যারেন্টাল দিব, আমরা তাকে ব্লাড ট্রান্সফিউশন করব। ওরাল কত উইক্স পর্যন্ত দিব? লেস দেন 30 উইক্স পর্যন্ত আমরা তাকে ওরাল প্রিপারেশন দিব। লেস দেন 30 উইক্স পর্যন্ত কি আমরা প্যারেন্টাল প্রিপারেশন দিতে পারবো না? পারবো। তাহলে কখন প্যারেন্টাল প্রিপারেশন দিব? যদি ও আয়রনটা ইনটলারেটেবল থাকে বা কোনো আয়রন কন্টা ইন্ডিকেশন থাকে, সেক্ষেত্রে আমরা ওরাল আয়রন, প্যারেন্টাল আয়রন দিব। প্যারেন্টাল আয়রন এখন পাওয়া যায় ফেরিক কার্বক্সিম্যালটেজ, এটা হচ্ছে এখন অ্যাভেলেবেল, এটা খুবই ভালো, রিঅ্যাকশন কম হয়, ফেরিক কার্বক্সিম্যালটেজ। এখন প্রেগনেন্সি যখন 30 থেকে 36 উইকস হয় তখন আমরা চলে যাব হলে প্যারেন্টাল থেরাপিতে। প্রেগনেন্সি যদি 36 হয় তখন আমরা ব্লাড ট্রান্সফিউশনে চলে যাব, কারণ আমরা ওয়েট করতে পারবো না, যে কোনো মুহূর্তে তার ডেলিভারি হয়ে যাবে। কারণ আমি যখন প্যারেন্টাল দিব বা ওরাল দিব, তার হিমোগ্লোবিন কারেকশন হতে 2 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, তার 2 সপ্তাহে মানে 0.8 গ্রাম হচ্ছে পার উইক হচ্ছে হিমোগ্লোবিন আয়রন থেরাপিতে, ঠিক আছে। 1.5 থেকে 2 সপ্তাহ লাগে তার 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়তে। এখন মোর দেন 36 হলে যে কোনো মুহূর্তে পেশেন্ট লেভারে চলে যায়, লেভারে গেলে তো হচ্ছে এনিমিয়া থাকলে পেশেন্টে কী হবে? ইটান ইনার্শিয়া হবে, পিপিএইচ হবে, এবং হচ্ছে ইভেন পেশেন্টে এনিমিক হার্ট ফেলার হতে পারে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা কখন ওরাল দিব, কখন প্যারেন্টাল দিব, কখন ব্লাড ট্রান্সফিউশন করব, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এই ছকটা আপনারা পড়লেন। পড়ার পরে আমরা পরবর্তীতে চলে যাব কোনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি। পরবর্তী টপিক হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি। 3-4টা কথা বলবো হার্ট ডিজিজ থেকে, বেশি কথা আমাদের পড়লে মনে থাকবে না। যে প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ আমরা যে পাই, সবচেয়ে কমনেস্ট কথা হচ্ছে রিমাটিক অরিজিন, যেটা হচ্ছে আমার মাইট্রাল স্টেনোসিস। 80% ক্ষেত্রে প্রেগনেন্সিতে যে হার্ট ডিজিজ হয় সেটা কেন হয়? ডিউ টু মাইট্রাল স্টেনোসিস। এটা দেখা যাবে ছোটোবেলায় তার রিমোটিক ফিভারের কারণে এই মাইট্রাল স্টেনোসিসটা হয়, এবং কনজেনিটাল হয় রেয়ার, ঠিক আছে। তাহলে প্রেগনেন্সিতে হার্ট ডিজিজ পাচ্ছি আমরা মেনলি মাইট্রাল স্টেনোসিস ডিউ টু রিমোটিক ভ্যালভুলার ডিজিজ। হার্ট ডিজিজ হলে সমস্যা কি? যে কোনো সময় হার্ট ফেল করে, কারণ প্রেগনেন্সিতে তো আমার হার্টের উপর অনেক এফেক্ট পড়ে। তার হার্টটা যদি দুর্বল থাকে তাহলে কি হবে? হার্টের ওভারলোড হবে, হার্ট পাম্প করতে পারবে না, তাহলে হার্ট ফেলিওর রোগী মারা যাবে। পরীক্ষার কোশ্চেন যে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিতে ডেথ হয় কখন? ম্যাক্সিমাম ডেথ হয় ফলোয়িং বার্থ, জাস্ট বাচ্চা ডেলিভারির পর ফলোয়িং বার্থ, এই কথাটা পড়বে, এটা এসবিএ আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার গেল। এখন এই হার্ট ডিজিজ হলে কি সমস্যা হতে পারে? বা প্রেগনেন্সি কী সমস্যা হতে পারে? হার্টের কী সমস্যা হতে পারে? প্রেগনেন্সিতে এই প্রেগনেন্সিতে হার্ট ডিজিজের কারণে প্রিটার্ম লেবারে চলে যেতে পারে, বাচ্চা আয়োজিয়ার হতে পারে, প্রিমেচুরিটি হতে পারে। এবং হার্টের ডিজিজের প্রেগনেন্সির কারণে হার্টে কী সমস্যা হবে? হার্টে হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, পালমোনারি অ্যাম্বোলিজম হতে পারে, ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস হতে পারে, অ্যাক্টিভ রিউমাটিক কার্ডাইটিস হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, যত মেডিকেল ডিসঅর্ডার আছে সব ডিসঅর্ডারই বাচ্চা কী হতে পারে? বাচ্চার ওজন কম হতে পারে, আইওডিআর, বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে, আইওডি, বাচ্চা সময়ের আগে হয়ে যেতে পারে, প্রিটার্ম লেবার, প্রিমেচুরিটি, সব মেডিকেল ডিসঅর্ডার। তাহলে এটা আলাদা করে পড়ার কিচ্ছু নাই, শুধু ওইটার কারণে কী ইফেক্ট হচ্ছে এটা পড়বো। ইফেক্ট অফ প্রেগনেন্সি অন হার্ট ডিজিজ, প্রেগনেন্সির কারণে হার্টের কী সমস্যা হচ্ছে? হার্ট ফেলিওর হচ্ছে, আমরা সবাই জানি হার্ট ফেলিওর হতে পারে, এটা একটা কমন কথা। কিন্তু কখন হার্ট ফেলিওর হবে? ম্যাক্সিমাম হার্ট ফেলিওর হবে হচ্ছে ফলোয়িং বার্থ, এর কারণে মা মারাও যেতে পারে। এই জন্য এই পিরিয়ডটা হচ্ছে ভাইটাল পিরিয়ড। হার্ট ডিজিজ পড়া আমাদের শেষ। তারপরে আমরা পড়বো হচ্ছে ডায়াবেটিস এবং হচ্ছে থাইরয়েড। আগে থাইরয়েড পড়বো, ডায়াবেটিস সম্বন্ধে অনেক কথাবার্তা আছে, এটা আমি হচ্ছে পরে বলছি। হার্ট ডিজিজ থেকে আপনাদের আর কিচ্ছু লাগবে না, এটা মনে রাখবেন। তারপর আসে ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড প্রেগনেন্সি, এটা আমি একটু পরে বলছি কারণ এটা থেকে অনেকগুলো কথাবার্তা বলবো আমরা। তারপরে চলে যাব থাইরয়েডে। থাইরয়েড থেকে আপনাদের কোশ্চেন আসে, থাইরয়েড ডিসফাংশন ইন প্রেগনেন্সি। থাইরয়েড ডিসফাংশনের মধ্যে হাইপার থাইরয়েড হতে পারে, হাইপোথাইরয়েড হতে পারে। এখন পরীক্ষার কোশ্চেন, হাইপার থাইরয়েড প্রেগনেন্সিতে আমার যে হরমোন থাকে, প্রেগনেন্সিতে আমার কি হয়? হিমেন কোরোনিক গোনাডোট্রপিক হরমোনটা বেড়ে যায়, প্লাসেন্টা থেকে আসে, এটা আলফা এবং বিটা।
আলফাটা করসপন্ড করে টিএস এর সাথে, এই জন্য থাইরয়েড হরমোন প্রেগনেন্সিতে বেড়ে যেতে পারে। সেই বেড়ে যাওয়াটাকে বলা হয় জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস। এর জন্য কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, ঠিক আছে। কিন্তু যে আগে থেকে হাইপার থাইরয়েড তার কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু অ্যান্টি থাইরয়েড ড্রাগগুলো হচ্ছে টেরাটোজেনিক। কোনটা আমরা তাহলে কোন ট্রাইমেস্টারে দিব এটা আমাকে জানতে হবে, পরীক্ষা আপনাদের আসতে পারে। অ্যান্টি থাইরয়েড ড্রাগগুলো হচ্ছে আমার টেরাটোজেনিক। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে একটা ব্যবহার করব, সেকেন্ড ট্রাইমেস্টারে এবং রেস্ট অফ দ্য ট্রাইমেস্টারে আরেকটা ব্যবহার করব। কেমন? সেটা হচ্ছে আমরা অ্যান্টি থাইরয়েড ড্রাগ আছে প্রোপাইল থাইরোসিল এবং মেথিমাজল। মেথিমাজল কার্বিমাজল হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে টেরাটোজেনিক ইফেক্ট করে, এই জন্য আমরা ব্যবহার করব না। ফার্স্ট ট্রাইমেস্টারে ব্যবহার করব প্রোপাইল থায়োইরাসিল। সেকেন্ড ট্রাইমেস্টার যখন আসবে তখন আমরা আবার কার্বিমাজল বা মেথিমাজলে চলে যাব, কারণ প্রোপাইল থায়োইরাসিলেও কিছু সাইড ইফেক্ট আছে, যেটা টেরাটোজেনিক ইফেক্ট না, কিন্তু কিছু বাচ্চার সাইড ইফেক্ট আছে। তাহলে হচ্ছে জাস্ট এতটুকু পড়লে আপনার হাইপারথাইরয়েডিজম হচ্ছে আর লাগবে না, হাইপারথাইরয়েডিজম। এখন আসেন হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম পড়ার আগে প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডের যে ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় এটা একটু দেখতে হবে। কেমন? দেখেন, প্রেগনেন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপারপ্লাসিয়া হয়। হাইপারপ্লাসিয়া হওয়ার পর প্রেগনেন্ট ইউ থাইরয়েড পারপাস যে কথা হবে একদম বুঝতে ফেলতে হবে। তাহলে আমার প্রেগনেন্সিতে জিএফআর বেড়ে যায়, জিএফআর বেড়ে যাওয়ার কারণে আয়োডিন লেভেলটা কমে যায়। থাইরয়েড হরমোনের তৈরির জন্য অবশ্যই আয়োডিন লাগবে, এটা আমরা সবাই জানি। এখন যেটা আগেই বললাম, এই সিজ আফেক্টের কারণে জেস্টেশনাল ট্রানজিয়েন্ট থাইরোটক্সিকোসিস হয়, সেটা কোনো ট্রিটমেন্টের দরকার নেই। প্রেগনেন্সিতে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনটা বেড়ে যায় ডিউ টু স্টেজেন স্টিমুলেশন। এখন আসেন, প্রেগনেন্সিতে টিআইএইচ ক্রস করবে, টিএসএস মিনিমাল ক্রস করবে, এফটি3 এফটি4টা আনচেঞ্জ থাকবে, টোটাল টি4টা বেড়ে যাবে এবং টি3 ইজ 5 টাইমস মোর পোটেন্ট টি4 এবং ক্যালসিটোনিনটা +20% বাড়বে। আর ফিটাল থাইরয়েড ফাংশন হবে আফটার 12 উইকস। ফিটাল থাইরয়েড ফাংশনিং হবে আফটার 12 উইকস। তাহলে প্রেগনেন্সিতে আমরা থাইরয়েড স্ক্রিনিং কি দিব? প্রেগনেন্সিতে থাইরয়েড স্ক্রিনিংয়ে আমরা একটা টেস্ট দেব, সেরাম টিএসএইচ। এই টিএসএইচ লেভেল যদি বেশি পাই আমরা, তখন আমাদের চিন্তা যে এটা হাইপোথাইরয়েড। এই হাইপোথাইরয়েড ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য আমরা তাকে দিব এফটি4, নট টি3। আমরা টি3 দেই না, এফটি4। থাইরয়েড স্ক্রিনিং ইন প্রেগনেন্সিতে তাহলে আমরা কোনটা করছি? সেরাম টিএসএইচ। ওকে, এটাকে নিয়ে কনফিউশন করা যাবে না, যাবে না। ওকে, এখন আমরা কি করব? আমরা চিন্তা করলাম যেহেতু টিএসএইচ বেশি তাহলে হাইপো তো চিন্তা করলে হবে না, হাইপোটাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। কেন? কারণ আমরা তো তাকে ট্রিটমেন্ট দিব। তাহলে টিএসএইচ এর নর্মাল লেভেলটা যদি আপনারা মুখস্থ করতে পারেন, একদম 0.4 থেকে 4 ইউনিট মনে রাখার দরকার নাই, বা পারলে যদি মনে রাখেন মাইক্রো ইউনিট পার এমএল। 0.4 থেকে 4 এই লেভেলটা যদি মোর দেন 4 হয় তাহলে আমি চিন্তা করব তার হাইপোথাইরয়েড। তাহলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করব কিভাবে? এফটি4। আমরা ইউজুয়ালি এফটি3 করতে দেই না, আমরা টোটাল টি3 টি4 করতে দেই না। কেন দেই না? কারণ টোটাল টি4 প্রেগনেন্সিতে বেড়ে যায়, তো আমাদের ডায়াগনোসিসটা আমরা কনক্লুসিভ ফর্মে যেতে পারবো না। আমরা করতে দিব এফটি4। প্রেগনেন্সিতে এফটি4 আনচেঞ্জ থাকে। দেখেন, আমরা যদি বেসিকটা না জানি তাহলে এটা পড়ে কিন্তু কোনো লাভ নাই। আগে আমার বেসিকটা ক্লিয়ার করে তারপরে বললে আমাদের মনে থাকবে, ঠিক আছে। এখন যেহেতু হাইপোথাইরয়েড আমরা ট্রিটমেন্ট দিব, তাকে আমরা থাইরক্সিন রিপ্লেসমেন্ট শুরু করব। আমরা শুরু করব 25 দিয়ে, আস্তে আস্তে বাড়াতে 150 পর্যন্ত দিতে পারি। ইউজুয়ালি থাইরক্সিনটা আমরা ঘুম থেকে উঠেই খাবে, এটা খাওয়ার 4 ঘন্টা পর সে নাস্তা করবে, কারণ এটার সাথে ড্রাগ ইন্টারাকশন, মানে খাওয়ার সাথে ড্রাগ অ্যাবজর্পশনের সমস্যা হয়। ক্যালসিয়ামের খেলে এবং আয়রন খেলে এই থাইরক্সিন অ্যাবজর্পশনের প্রবলেম হয়। এটা একটু জানেন, এমসিকিউর ভিতরেও চলে আসতে পারে। এই জন্য আমরা এই পেশেন্টটা খালি পেটে অবশ্যই থাইরক্সিন খাবে। এটা থাইরক্সিন খাওয়ার 4 ঘন্টা পরে নাস্তা করে। এখন কি সমস্যা হবে? আগে বললাম যে কোনো মেডিকেল ডিজঅর্ডারে বাচ্চা কি
নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে, আইওডি বাচ্চা গ্রোথ কম হতে পারে, যেহেতু হাইপোথাইরয়েড তাহলে বাচ্চার কি হতে পারে, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে, যেটার নাম হচ্ছে ক্রিটিনিজম। মায়ের কি সমস্যা হতে পারে, মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, মায়ের হাইপারটেনশন, কারণ যে কোনো হাইপোথাইরয়েড তো মায়ের হাইপারটেনশন হবে আমরা জানি। হাইপোথাইরয়েড হাইপারথাইরয়েড দুইটাতেই প্রেশার বেশি থাকে। প্রেশার বেশি থাকলে কি হবে পুরা, আমরা সবাই জানি প্রেশার বেশি থাকলে অ্যাবডাপশিও প্লাসেন্টি হবে। হ্যাঁ, প্রেশার বেশি থাকলে অ্যাবডাপশিও প্লাসেন্টি হবে। তাহলে এই প্রবলেমটা। এখন মা হাইপো থাকলে বাচ্চা হাইপো হবে, এই কথাটার অ্যান্সারটা কি হবে? মা হাইপো থাকলে বাচ্চা হাইপো হবে? বলেন তো, কেউ কমেন্ট করে দিলে। মা হাইপো, বাচ্চা কি হাইপো হবে এটা শিওর? কমেন্ট করেন দেখি আপনারা কি বুঝলেন তখন। কারণ আমি আজকে আপনাদের বেশি সময় নিব না, আমার পুরাতন আপুরা আছেন তাদের সময় নষ্ট করা যাবে না। আমরা জাস্ট জিসটা বলবো, যেটা হচ্ছে আপনাদের পড়তেই হবে। মা হাইপো থাকলে বাচ্চা কি হাইপো হবে? হবে না। কেন? একটা কারণ আছে। মা হাইপো বাচ্চা হাইপো কখন হবে? মা হাইপো যদি ফার্স্ট টাইমেস্টারে হয় তখন বাচ্চা হাইপো হবে। মা হাইপো যদি সেকেন্ড টাইমেস্টারে হয় তখন বাচ্চা হাইপো হবে না, নো হাইপো। কেন? কারণ সেকেন্ড টাইমেস্টার থেকে বাচ্চা নিজেই থাইরক্সিন প্রডিউস করতে পারে। 12 উইকস থেকে বাচ্চা নিজেই হচ্ছে আমার কি করতে পারে, থাইরক্সিন তৈরি করতে পারে। তাহলে ফার্স্ট টাইমেস্টারে মা হাইপো হলে বাচ্চা হাইপো হবে, সেকেন্ড টাইমেস্টারে মা হাইপো হলে বাচ্চা হাইপো হবে না। কেন হবে না? কারণ বাচ্চা নিজেই থাইরক্সিন প্রডিউস করতে পারে। ফিটাল থাইরয়েড ফাংশনিং স্টার্ট আফটার 12 উইকস, এই কথাটা মনে রাখতে হবে। চলে গেলাম জন্ডিস ইন প্রেগনেন্সি। আমি গত ক্লাসে আপনাদের ডেমো নিয়েছি, আজকে বলবো না। জন্ডিস ইন প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট, আপনারা পড়ে ফেলবেন। তারপরে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। এটাও আপনাদেরকে হচ্ছে পড়ানো হয়েছে। আমরা জাস্ট কিছু বেসিক কথাবার্তা বলবো, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। হ্যাঁ, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, ডায়াবেটিস কথাটার সাথে রিলেশন হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস না হচ্ছে ডায়াবেটিস ডিপেন্ডেন্ট, যেটা আগে থেকেই প্রি জেস্টেশনাল। দুইটা কথা, একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল কখন বলবো? প্রেগনেন্সিতে যদি আফটার 20 উইকস। আমরা তো এএনসি অ্যান্টিনেটাল চেক আপে আমরা সবাইকে কি করতে দিই, ওজিটিটি করতে দিই। ওজিটি করতে যে ধরা পড়লো আফটার 20 উইকস তার ডায়াবেটিস, তাহলে তাকে আমি বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। যার আগে থেকে ডায়াবেটিস তাই সেটা হচ্ছে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসকে ইদানিং বলা হয় ডিআইপি। হ্যাঁ, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, এটাকে ডিআইপি বলে। হ্যাঁ, প্রি জেস্টেশনালকে ডিআইপি। এখন এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কি সবার হবে? হবে না। যাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কাদের হবে? সবার হবে? হবে না। তাহলে কাদের হবে? যার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যে ওবেস, অ্যাডভান্স এজ, মোর দেন 35, এবং সে আমাকে যদি হিস্ট্রি দেয় যে প্রিভিয়াস হিস্ট্রি অফ আনএক্সপ্লেন আইওডি, স্টিল বার্থ, ম্যাক্রোসোমিক বেবি, রিকারেন্ট ভালভো, এরকম যদি হিস্ট্রি দেয় সেক্ষেত্রে আমার জিডিএম হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই জিডিএম আমরা ডায়াগনোসিস করি কিভাবে? বাই ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট দিয়ে। এখন এই ডায়াবেটিসের কারণে বাচ্চার কি সমস্যা হয়, মায়ের কি সমস্যা হয়? একটা কথা মনে রাখবো যে যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস সেটা আফটার 20 উইকসের পরে ডায়াবেটিস হচ্ছে। এর মানে আপ টু 20 উইকস পর্যন্ত তার কোনো সমস্যা নেই। আমার অর্গানোজেনেসিসটা হয় কত উইকসে? 3rd উইকসে হয়, তাই না? 3rd উইকস অনওয়ার্ড। যার প্রি জেস্টেশনাল ডায়াবেটিস এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে, হাইপার গ্লুকোজ আমার কি করে? অর্গানোজেনেসিসকে হ্যাম্পার করে। অর্গানোজেনেসিস যদি হ্যাম্পার হয় তাহলে আমার কি হবে? টেরাটোজেনিক বেবি হবে, কনজেনিটাল ম্যালফর্ম বেবি হবে, ইভেন আইওডিও অ্যাবর্শনও হয়ে যেতে পারে। ঠিক আছে?
তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে যার ডায়াবেটিক জেস্টেশনাল তার 20 উইকস পর্যন্ত সে ভালো আছে, 20 উইকসের পরে সেই ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিছু প্রবলেম হবে, সেটা পরে বলছি। যার আগে থেকে ডায়াবেটিস যদি কন্ট্রোল থাকে কোনো সমস্যা নেই, যার আগে থেকে ডায়াবেটিস সেটা যদি আনকন্ট্রোল থাকে সেক্ষেত্রে আমার কি সমস্যা হচ্ছে, অর্গানোজেনেসিস হ্যাম্পার হয়ে তার হচ্ছে কনজেনিটাল ডিফেক্ট হচ্ছে। এই ডিফেক্টটা মাথা থেকে শুরু হবে। মনে রাখার জন্য বইয়ে একটা চার্ট দেওয়া আছে, কিন্তু আমি সহজভাবে বলার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। বইয়ে একটা চার্ট দেওয়া আছে। এই ডিফেক্টগুলো তাহলে কাদের হবে, প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে আনকন্ট্রোল। ঠিক আছে, যদি গুড গ্লাইসেমিক কন্ট্রোল থাকে তাহলে কিন্তু এটা ইউজুয়ালি হয় না, মনে রাখবেন। তাহলে এটা আমরা মনে রাখার জন্য আমরা শুরু করব মাথা থেকে। তার মাথায় কি সমস্যা হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি সমস্যা হবে, তার কনজেনিটাল ডিফেক্ট হবে। সবচেয়ে কমন ডিফেক্ট হচ্ছে অ্যানেনকেফালি স্যাক্রালাজেনেসিস। ঠিক আছে, সবচেয়ে মানে কমন ডিফেক্ট অ্যানেনকেফালি। আর সবচেয়ে ইউনিক প্রবলেম, ইউজুয়ালি এটা অন্য কোনো মেডিকেল ডিসঅর্ডার দেখা যায় না, সেটা হচ্ছে স্যাক্রাল অ্যাজেনেসিস। ঠিক আছে, মাথার পরে আমি আরও নিচের দিকে যেদিন আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমে বিএসডিএসডি ফেলোট্যাটলজি কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, আরও নিচের দিকে যেদিন আমি আমার জিআইটি কিডনি। ঠিক আছে, কিডনিতে কী হয়, পলিসিস্টিক কিডনি ডিজিজ রেনাল অ্যাজেনেসিস। জিআইটিতে কী হয়, অম্ফালোসিটি ডিডাল ল্যাটিশিয়া অ্যানোরেক্টাল ল্যাটিশিয়া। দেখেন তাহলে কত প্রবলেম। তাহলে অবশ্যই আমাকে জিডিএম ট্রিট করতে হবে। আমরা জিডিএম ট্রিটমেন্ট শুরু করব ডায়েট ডিসিপ্লিন দিয়ে। 2 সপ্তাহ দেখব তার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে আসতেছে না, তখন সরাসরি ইনসুলিনে চলে যাব। তবে বইয়ে 2টা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের নাম আছে, ম্যাটফর্মিন প্লাস হচ্ছে গ্লাইভেন ক্লামাইড। আপনাদের বইয়ে 2টা নাম আছে। আমরা ইউজুয়ালি কিন্তু ইনসুলিনেই চলে যাই যদি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে। হচ্ছে ম্যাটফর্মিন এবং গ্লাইভেন ক্লামাইড, যেটা ওরাল ফর্মে দেওয়া যায়, কিন্তু বেস্ট হচ্ছে ইনসুলিন। তাহলে ডায়েট এবং ডিসিপ্লিন দিয়ে আমরা 2 সপ্তাহ তাকে ট্রিটমেন্ট করলাম, ভালো হচ্ছে না, আমরা ইনসুলিনে চলে যাব। এখন আসি, আমরা যে ওজিটিটি করলাম এটা হচ্ছে আসে না মনে হয়, তারপরেও যদি দিয়ে দেয় অ্যাকর্ডিং টু এডিএ গাইডলাইন, তার খালি পেটে কত থাকবে, খাওয়ার 2 ঘন্টা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজে কত হলে আমরা তাকে জিডিএম বলবো, মোর দেন ইকুয়াল 5.1, মোর দেন ইকুয়াল 10। ঠিক আছে, এইটা হলে আমরা তাকে, সরি মোর দেন ইকুয়াল 10 না, মোর দেন ইকুয়াল হচ্ছে 5.1, মোর দেন ইকুয়াল 8.5। ঠিক আছে, এই লেভেলটা যদি থাকে তাহলে আমরা তাকে জিডিএম বলবো। এখন আমি তাকে ডায়েট এবং ডিসিপ্লিন দিচ্ছি, তার কন্ট্রোল হচ্ছে কি না, 3টা জিনিস আমরা লক্ষ্য রাখবো। ফাস্টিং ব্লাড সুগার, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, আর হচ্ছে HbA1c। এই 3টা লেভেল আমরা দেখব। ফাস্টিং ব্লাড সুগার তার অবশ্যই লেস দেন 5 হতে হবে। 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট অবশ্যই তার কত হবে, হতে হবে 6.7। HbA1c কত হতে হবে, লেস দেন 7। ঠিক আছে, তাহলে খালি পেটে 5-এর কম আর ভরা পেটে খাওয়ার 2 ঘন্টা পরে যদি 7-এর কম থাকে তাহলে তাকে গুড কন্ট্রোল, সেক্ষেত্রে আমার ইনসুলিন লাগবে না। তাহলে আমরা ডায়েট ডিসিপ্লিন দিয়ে কয়দিন ট্রাই করব, 2 সপ্তাহ, না হলে কন্ট্রোল করতে হবে। না কন্ট্রোল করলে জিডিএমে কী কী কমপ্লিকেশন হবে, প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন কিন্তু বলা শেষ, যেটা দিয়ে টেরাটোজেনিক ইফেক্ট হবে এবং মায়ের করোনায় হার্ট ডিজিজ বেড়ে যাবে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, এটার গ্রেডিংটা বেড়ে যাবে ডিউ টু আনকন্ট্রোল ব্লাড সুগার লেভেল। এখন আমরা যে জিনিসটা বুঝবো, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, মায়ের গ্লুকোজ লেভেল বেশি, বাচ্চা বেশি বেশি গ্লুকোজ পাচ্ছে। বাচ্চা যদি গ্লুকোজ বেশি পায়, বাচ্চার প্যানক্রিয়াস বেশি বেশি স্টিমুলেটেড হচ্ছে, হাইপারট্রফি অ্যান্ড হাইপারপ্লাসিয়া অফ বিটা সেল অফ প্যানক্রিয়াস, বেশি বেশি ইনসুলিন তৈরি হচ্ছে। ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন। ইনসুলিন কি, অ্যানাবলিক হরমোন। এটা কি করে, লাইপোজেনেসিস করে অ্যান্ড প্রোটিন সিনথেসিস করে। তাহলে কি, বাচ্চাটা বড় হয়ে যাবে, ম্যাক্রোসোমিক বেবি হবে। কখন ম্যাক্রোসোমিক বেবি বলবো, যখন বাচ্চার ওজন মোর দেন 4 কেজি। তাহলে এটা কেন হচ্ছে, ডিউ টু জিডিএম। ঠিক আছে,
কারণ আমার 20 উইক্সের পরে যে ডায়াবেটিকটা হয় সেই ডায়াবেটিসে ইউজুয়ালি আমার থাকে না, অর্গানোজেনেসিসটা হ্যাম্পার্ড হয় না, কারণ তখন ততদিন অর্গানোজেনেসিসটা কমপ্লিট হয়ে যায়। এই জিনিসটা একদম মনে রাখতে হবে। তাহলে যার বাচ্চা বড় তার কি প্লাসেন্টা বড়, তাই না? তার কি হবে? প্লাসেন্টা বড়। যার বাচ্চা বড় তার প্লাসেন্টা বড়। তাহলে বেশি বেশি ফ্লুইড তৈরি হবে। কি নিয়ে প্রেজেন্ট করবে আমাদের কাছে রোগী? পলিহাইড্রানিয়াস। পলিহাইড্রানিয়াস থেকে কি হতে পারে? পিটাম লেভারে চলে যেতে পারে। এবং যার প্লাসেন্টা বড় তার আরেকটা কি সমস্যা হয়? প্লাসেন্টা প্রিঅ্যাক্লাম্পসিয়া অ্যান্ড প্লাসেন্টা প্রিভিয়া, দুটো একসাথে। প্লাসেন্টা বড় হওয়ার কারণে প্লাসেন্টা লোয়ার সেগমেন্টে চলে এসে কি হয়? প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। আর হাইপার প্লাসেন্টিসিসের কারণে আমার কি হচ্ছে? প্লাসেন্টা ইনভেশনটা হ্যাম্পার্ড হচ্ছে, প্রিঅ্যাক্লাম্পসিয়া হতে পারে। এবং আমরা জানি ডায়াবেটিক মাদের রিকারেন্ট ভালভো ভ্যাজাইনাইটিস হয়, ইউটেরি হয়। তাহলে মোটামুটি পড়া কিন্তু শেষ। তাহলে কোনটা কেন হচ্ছে দেখেন, বড় বাচ্চা থেকে শুরু করে আমরা যদি ধরে ধরে পড়ি তা কিন্তু একদম মানে মুখস্থ করার কিছু নাই। ম্যাক্রোসোমিয়া কীভাবে হচ্ছে বুঝলে সব কিছু কিন্তু পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে। ইফেক্ট অফ প্রেগনেন্সি, ডায়াবেটিস অন প্রেগনেন্সি। ডায়াবেটিসের কারণে প্রেগনেন্সি কী সমস্যা হয়? আমি আগেই বললাম যে প্রেগনেন্সিতে কী সমস্যা? বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। কেন? গ্লুকোজটা কি অ্যাম্ব্রায়োটক্সিক, যে কোনো মুহূর্তে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু পানি বেশি পিটাম লেভারে চলে যেতে পারে। আমরা জানি আনকন্ট্রোল সুগার কি করে? রিকারেন্ট ইনফেকশন, রিকারেন্ট ইটাই করে। প্রিএক্লাম্পসিয়া বুঝছি, পলিহাইড্রামিয়াস বুঝছি। এবং যেহেতু পলিহাইড্রামিয়াস হবে ম্যাটার্নাল ডিস্ট্রেসও বেড়ে যাবে। আর যার প্রিজেস্টেশনাল তার আগে থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি যদি থাকে তার গ্রেডিংটা বেড়ে যাবে। ইভেন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে যার প্রিজেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। লিভারের সময় কী সমস্যা হবে? বিগ বেবি, শোল্ডার ডিস্ট্রেসিয়া, প্রলং লিভার অ্যান্ড হচ্ছে পিপিএইচ, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, পিপারেমেও একই সমস্যা হবে। ঠিক আছে। এবং কনজেনিটাল ম্যালফর্ম বেবি এবং আইউজিআরও হতে পারে। কেন কনজেনিটাল ম্যালফর্ম হতে পারে বলা শেষ। আইউজিআর কেন হতে পারে? কারণ মায়ের যদি ভাস্কুলোপ্যাথি থাকে, বাচ্চা কম সাপ্লাই যাবে, আইউজিআর বেবি হবে। সেটা প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে। এখন আমরা আসি নিউনেটে কী সমস্যা হবে। যেহেতু বাচ্চা কন্টিনিউয়াসলি বেশি বেশি গ্লুকোজ পাচ্ছে, বাচ্চার বিটা সেল প্যানকেজ কি হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া হচ্ছে। যখনই আমার গ্লুকোজ সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, যখন ডেলিভারি হয়ে যাবে গ্লুকোজ সাপ্লাই বন্ধ, বাট তার ইনসুলিন তো বেশি, যতটুকু গ্লুকোজ আছে সবগুলোকে ইউটিলাইজ করবে এবং সে গ্লুকোজও পাচ্ছে না। আলটিমেটলি নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া থেকে বাচ্চাটা কনভালশন হয়ে মারাও যেতে পারে। খুব ইম্পর্ট্যান্ট। ইভেন এইসব বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। কেন হতে পারে? কারণ আমার এক্সেস লেভেল অফ ইনসুলিন আমার কর্টিসল রিসেপ্টরকে ব্লক করে দেয়। কর্টিসলের কাজে হচ্ছে লাং ম্যাচুরেশনে হেল্প করতে পারে না। এই 2-3টা কথাই আপনারা মনে রাখেন। এবং ডায়াবেটিক মায়েদের পেরিনেটাল মর্টালিটি হার অনেক বেশি যদি আনকন্ট্রোল থাকে। কেন? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হাইপোগ্লাইসেমিয়া এবং জন্ডিস। ঠিক আছে। আপাতত মনে হয় ডায়াবেটিস থেকে এতটুকু যদি আপনারা পড়তে পারেন, জাস্ট আলহামদুলিল্লাহ, এতটুকুই পড়েন। জাস্ট বুঝে পড়লে পলিহাইড্রামিয়াস, পিটাম লেভার এভাবে মুখস্থ করলে জীবনও মনে থাকবে না। আমরা জাস্ট সিকোয়েন্স ধরে ধরে যদি পড়ি যে পলিহাইড্রামিয়াস কেন হচ্ছে, বিগ বেবি, মোর অ্যামনিওটিক ফ্লুইড, পলিহাইড্রামিয়াস থেকে পিটাম লেভার, এসব ধরে ধরে পড়লে কিন্তু পড়া হয়ে যাবে। এবং ডায়াবেটিসের যে কি পয়েন্টগুলো আছে ডায়াবেটিস চ্যাপ্টারের, এই কি পয়েন্টটা একটু দেখবেন, তাহলে আরও ক্লিয়ার কনসেপশন হয়ে যাবে। তাই ডায়াবেটিস খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। জন্ডিস বলা হয়ে গেল, থাইরয়েড বলা হয়ে গেল, ভাইরাল হেপাটাইটিসও বলা হয়ে গেছে। এপিলেপসি ইন প্রেগনেন্সি, অ্যাজমা ইন প্রেগনেন্সি থেকে আমরা কি পড়বো? এপিলেপসি ইন প্রেগনেন্সি থেকে পড়বো অ্যান্টি এপিলেপটিক ড্রাগগুলো, কোনটা কি টায়াটোজেনিক ইফেক্ট করে। ঠিক আছে। এতটুকু পড়লেই হয়ে যাবে যে ভালপ্রয়েড, সোডিয়াম ভালপ্রয়েড, ফেনাটোইন আমার টায়াটোজেনিক ইফেক্ট করে, কোনটা ক্লেফলিপ করে, কোনটা নিয়ালটিউ ডিফেক্ট করে। আপনারা এই ড্রাগের ক্লাসিফিকেশন থেকে ফার্মাকোলজি থেকে পড়বেন। এপিলেপটিক ড্রাগের মধ্যে কোনটা সেফ প্রেগনেন্সিতে? ল্যামোট্রিজিন এবং টোপিরামিড। অ্যাজমা ইন প্রেগনেন্সি থেকে আমরা কি পড়বো? দেখেন, অ্যাজমা ইন প্রেগনেন্সি তেমন কিছু পড়ার দরকার নেই। জাস্ট মনে রাখবেন অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগগুলো প্রেগনেন্সিতে সেফ। অ্যান্টি অ্যাজমাটিক, অ্যাজমা মানে কি? ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য ব্রঙ্কিয়াল ট্রি, তাই না? তাহলে আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিব, স্টেরয়েড দিব, ব্রঙ্কো ডাইলেটর দিব, ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য ব্রঙ্কো ডাইলেটর, সালবিটামল, সালমেটল এবং লিকোটিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিব। তাহলে জাস্ট এটা মনে রাখলে হবে
প্রেগনেন্সিতে অ্যাজমা নিয়ে আসলে আমরা কি করব, অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগগুলো প্রেগনেন্সিতে সেফ আমরা যা দিচ্ছি। স্টেরয়েড কি প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে অনেক প্রবলেম করতে পারে, কিন্তু অ্যাজমাতে যে লো ডোজ স্টেরয়েড দেওয়া হয় এটা তেমন কিছু সমস্যা করে না। পরীক্ষার কোশ্চেন অ্যাসিলি থেকে আসে, অ্যাসিলিটা পড়তে হবে। অ্যাসিলি থেকে কি কোশ্চেন আসে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাসিলি থেকে কি 2-3টা কোশ্চেন আসতে পারে। আমার সময় আসছিল যে মেজরিটি অফ দ্য ম্যাটার্নাল ডেথ অকার কখন, ঠিক আছে, হচ্ছে পিপিরিয়াম, এটা আর কি। তখন কিন্তু আমি নিজেও পারতাম না, কিন্তু আপনারা পারবেন আশা করি। অ্যাসিলি, তাহলে অ্যাসিলি জিনিসটা আমি একটু বলি আপনাদেরকে। অ্যাসিলি একটা অটোইমিউন ডিজিজ। এটা কোন কোন সিস্টেমকে অ্যাফেক্ট করে আগে পড়ে ফেলবো। স্কিন, জয়েন্ট, কিডনি, লাং, ভাইটাল অর্গান এবং স্কিন এবং জয়েন্টকে অ্যাফেক্ট করে। যেখানে যেখানে অ্যাফেক্ট করবে সেখানে সেখানে সিমটম হবে। জয়েন্টের জন্য তার কি হবে, অ্যাথালজি, আর্থাইটিস হবে। স্কিনের জন্য তার স্কিনে কি র্যাশ দেখা যাবে, ফেসের মধ্যে বাটারফ্লাই র্যাশ দেখা যাবে। কিডনিতে হলে নেফ্রাইটিস, লাংসে হলে নিউমোনাইটিস, লিভারে হলে হ্যাপাটাইটিস, নার্ভাস সিস্টেমে হচ্ছে তার প্রবলেম হবে। এখন আসেন, তাহলে অ্যাসিলি কি এক ধরনের অটোইমিউন ডিজিজ, এটার ইফেক্টটা কি। অ্যাসিলি হচ্ছে প্রেগনেন্সি হলে কি সমস্যা হতে পারে, ফ্লেয়ার আপ হতে পারে। তাহলে কোন সময়টাতে ফ্লেয়ার আপ হয়, পরীক্ষার কোশ্চেন, কোন সময়টাতে ফ্লেয়ার আপ হয়, ফার্স্ট হাফ এবং ম্যাক্সিমাম ইন পিপিএম। অ্যাসিলিতে মেজরিটি ম্যাটার্নাল ডেথ অকার হয় কখন, পিপিএমে। কেন ডেথটা হচ্ছে, ডিউ টু পালমোনারি হ্যামোরেজ, লুপাস নিউমোনাইটিস, এবং মানে মনে রাখতে হবে লাং এবং কিডনি ইফেক্টের কারণে মায়ের ডেথ হচ্ছে। কখন ডেথ হচ্ছে, হচ্ছে পিপিএমে। ঠিক আছে আপুর, একজন কমেন্ট করে ফেলেন তো, বুঝতে পারতেছেন কি না যে আসলে কতটুকু পড়তে হবে। অ্যাসিলি থেকে আমি যতটুকু বললাম অতটুকু পড়লেই কিন্তু আপনাদের এনাফ। অ্যাসিলি এখন এই সময় এত কঠিন কিছু পড়া যাবে না, বা আপনারা যারা পরীক্ষা দিবেন এত কিছু মনেও থাকবে না। ও এইবারই তো আপনাদের আসছে। অ্যাসিলিতে কনফার্মেটিভ ডায়াগনোসিস কি, এন্টি ডিএনএস ডিএনএ অ্যান্টিবডি, দেখছেন এবারই কোশ্চেন আসছে, আসবে অ্যাসিলি থেকে, আপনারা পড়বেন অ্যাসিলি। তাহলে অ্যাসিলি আমার কনফার্মেটিভ ডায়াগনোসিস এন্টি ডিএনএস ডিএনএ অ্যান্টিবডি এবং স্ক্রিনিংয়ের জন্য এএনএ করি। এবং অ্যাসিলি বাচ্চার ডিফেক্ট হতে পারে, অ্যানোমেলি, এর জন্য অ্যানোমেলি স্ক্যান করি, ফিটালিকেও কার্ডিওগ্রাফি করি। এটা আছে, এটা মনে রাখতে হবে না, জাস্ট কনফার্মেটিভ টেস্টটা পড়লেই হবে। বা প্রেগনেন্সি কী সমস্যা হতে পারে, সব কিছু একই, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা পেটের ভিতরে মারা যেতে পারে, এইভাবে জাস্ট পড়ে ফেলবেন প্রেগনেন্সিতে। কিন্তু স্পেশাল একটা একটা করে পড়লেই হয়ে যাবে। সেটা হচ্ছে মায়ের অ্যাসিলি, বাচ্চারও অ্যাসিলি হতে পারে, নিউনেটাল লুপাস সিনড্রোম। এবং একটা স্পেশাল অ্যাসিলি ইন প্রেগনেন্সিতে হয়, বাচ্চার হার্ট ব্লক হতে পারে, কারণ এই লুপাস সেন্টিজেন্টটা হার্টের অ্যাসেনোডকে ব্লক করে দেয়, কনজেনিটাল হার্ট ব্লক হতে পারে। তাহলে অ্যাসিলিতে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো, ফ্লেয়ার আপ হলে হাইড্রোক্সিক্লোরোকুইন তার থ্রুআউট প্রেগনেন্সি পাবে, ফ্লেয়ার আপ হলে কর্টিকোস্টেরয়েড দিব, এবং সিভিয়ার কেস হলে অ্যাজাথ্রিপিন দিব। কেউ যদি মুখস্থ করতে পারেন করবেন, না হলে কোনো সমস্যা নেই। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ সেফ ইন প্রেগনেন্সি জানলেই হবে। কয় মাসের দেওয়া হয়, 6 মাসের জন্য দেওয়া হয়। প্রথম 2 মাসে 4FDC এবং পরের 2 মাসে হচ্ছে 2FDC, HRJD, আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল। এই 4টা ড্রাগের সাইড ইফেক্ট একটা একটা করে পড়বেন, কোনটা হ্যাপাটাইটিস করে, কোনটা পেরিফেরাল নিউরাইটিস করে, কোনটা হচ্ছে গাউট করে, এটা আপনারা পড়বেন। এইচআইভি ইনফেকশন প্রেগনেন্সি থেকে আপনারা কী পড়বেন, এইচআইভি ইনফেকশন পেরিনেটাল ট্রান্সমিশনের মাধ্যমে বাচ্চা কত পার্সেন্ট এফেক্ট হতে পারে, 25 থেকে 30%। এইচআইভি ট্রান্সপ্লাসেন্টের সাথে আর কীভাবে ব্রেস্ট মিল্কের মাধ্যমে যেতে পারে। তা আমরা যদি কিছু মেজার নেই, এই ট্রান্সমিশনটাকে আমরা ঠেকাতে পারি। এটাকে বলে পিএমটিসিটি, প্রিভেন্ট ম্যাটার্নাল ট্রান্সমিশন টু চাইল্ড ট্রান্সমিশন। পরীক্ষা একবার আসছিল, এজন্য আমি এইটা আপনাদেরকে বলি যে পিএমটিসিটা একটা মেজার, যেটা এন্টিন্যাটাল, ইন্টারন্যাটাল, পোস্টন্যাটাল কেয়ারে যদি নেওয়া হয়, এটার মাধ্যমে 35% থেকে ট্রান্সমিশনটা আমরা লেস দেন 1%-এ কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা আসছে তো আপনাদেরকে পড়তেই হবে। এই কঠিন জিনিসটা কিন্তু আপনাদের এই মুহূর্তে পড়ার দরকার নেই, তারপর আপনাকে পড়তে হচ্ছে। তাহলে এইচআইভির কারণে প্রেগনেন্সিতে কী সমস্যা হচ্ছে, এইচআইভির কারণে প্রেগনেন্সিতে কী সমস্যা হচ্ছে, বাচ্চা এই অ্যাবর্শন হচ্ছে, আইওজিআর হচ্ছে, আইওডি হচ্ছে। আর এইচআইভির ডিজিজের কী প্রবলেম হচ্ছে প্রেগনেন্সির কারণে, ইউজুয়ালি কোনো ডিজিজ প্রোগ্রেশন করে না প্রেগনেন্সির কারণে। এইচআইভি আমরা কীভাবে ডায়াগনোসিস করব, আমরা বাইপিসিআর, ভাইরাল আরএনএ দেবো। কনফার্মেটিভ টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লট টেকনিক। আমরা কী ট্রিটমেন্ট দিই, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, হচ্ছে নেবিরাপিন। এটা লাগবে দেখে আমি আপনাদেরকে তৈরি করছি। এখন এই যে আমরা পিএমটিসিটি কীভাবে করব, আমরা এন্টিন্যাটাল, ইন্টারন্যাটাল এবং পোস্টন্যাটাল কিছু কেয়ার নিব। এই কেয়ারটা নিয়ে তাহলে আমরা হচ্ছে
প্রিভেন্ট ম্যাটার্নাল টু চাইল্ড ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করতে পারি কিভাবে, এই 3টা কেয়ারের মাধ্যমে। তাহলে অ্যান্টিন্যাটাল তাকে যদি আমরা রেগুলার অ্যান্টিন্যাটাল কেয়ার করি এবং হার্ট থেরাপিটা কন্টিনিউ করি, তাহলে দেখা যায় তার ভাইরাল লোড কম থাকবে এবং মায়ের কাছ থেকে বাচ্চাতে ট্রান্সমিশনটা কম হবে। ইন্টারন্যাটাল পিরিয়ডেও আমরা যদি কিছু মেজারমেন্ট নিই, আমরা লেবারটাকে প্রলং হতে দিব না, পার্টোগ্রাফ মেনটেন করব, আর্লি কট ক্ল্যাম্পিং করব এবং বাচ্চা হওয়ার সাথে সাথে তাকে হচ্ছে এই গোসল প্লাস হচ্ছে ক্লিন করে, গরম পানি দিয়ে গোসল করে ক্লিন করে তাকে আমরা নেবিরাপিন সিরাপ স্টার্ট করে দিতে পারি, মানে এন্টি HIV ড্রাগ, ঠিক আছে, স্টার্ট করে দিয়ে আমরা ফলো আপ করে করে আমরা যদি বাচ্চার ফলো আপে নেগেটিভ আসে তাহলে তো কোনো প্রবলেম, যদি পজিটিভ আসে বাচ্চাকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দিতে হবে। এই জিনিসটা পরীক্ষা কীভাবে জেনে আসছিল আপনাদের, বুঝছেন? জাস্ট হচ্ছে বা অ্যান্টিন্যাটাল HIV ড্রাগগুলো 3-4টা পড়বেন, কোনটা হার্ট থেরাপি, হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, জিডোবুডিন, লেমিবোডিন, হচ্ছে নেবিরাপিন, নামগুলো জাস্ট দেখবেন, নামগুলো আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, ঠিক আছে? তো তারপরে হচ্ছে টর্চ ইনফেকশনটা ভালো করে পড়বেন। টর্চ ইনফেকশনটা বলে আমি আজকের মতো পড়া শেষ করব। আর হচ্ছে আপনারা করোনা ভাইরাস সম্বন্ধে সবাই জানেন, ওইটা একটু রিভিশন দিয়ে যাবেন। আর যারা হচ্ছে নতুন পড়া শুরু করছেন তারা প্রতিদিন একটা করে মেডিকেল ডিসঅর্ডার পড়বেন। আমি তো আজকে বলেই দিলাম মেডিকেল ডিসঅর্ডারে কোন কোন টপিকগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? যেমন এখানে আমার এই ইসে আছে ম্যালেরিয়া থেকে 3-4টা কথা পড়তে হবে। টক্সোপ্লাজমা সম্বন্ধে আমি বলে দিচ্ছি। পাইলোনেফ্রাইটিস ইন প্রেগনেন্সি, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, আজান হচ্ছে, আজানের পর বলছি। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া এবং হচ্ছে UTI আপনাদের অনেক আসে, এটা ভালো করে পড়তে হবে। অলমোস্ট মেডিকেল ডিসঅর্ডার কিন্তু বলা শেষ আপুরা, হ্যাঁ?
কনজেটাল সিফিলিস নিয়ে কিছু বলবো। আমরা জানি সিফিলিস কী দিয়ে হয়, ট্রিপোনেমা পেলিডাম দিয়ে হয়। এটা আমার ভার্টিক্যাল ট্রান্সমিশনটা কিন্তু অনেক হাই, 50%। তাহলে বাচ্চার যদি কনজেটাল সিফিলিস নিয়ে জন্মগ্রহণ করে তাহলে কী কী ফিচার পাবো আমরা সবসময়? আমরা 2-3টা কথা কিন্তু সবসময় মনে রাখতাম যে এইসব বাচ্চাদের স্পেশাল একটা টিপ পাতাম, হাচিসন টিপ, স্যাডেল নোজ, এই 3-4টা কথাই আমরা পড়তাম। র্যাশ পেতে পারি, জন্ডিস পেতে পারি, হ্যাপাটোস্প্লিনোমেগালি পেতে পারি, এবং এইসব বাচ্চারা কি হয়, মেন্টালি রিটার্ডেড বেবি হয়। স্যার ম্যাডামরা আর কি বলতো আর কি ওয়ার্ডে, হ্যাঁ, যে স্যাডেল নোজ, হাচিসন টিপ। তাহলে আপনি এখান থেকে একটু দেখে নেবেন কনজেটাল সিফিলিস সম্বন্ধে। হ্যাঁ, এখন তাহলে ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সিটা আমরা একটা একটা করে, আপনারা যারা নতুন শুরু করছেন আপনারা খুব ভালো করে পড়বেন। এটা থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে, ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সি। হ্যাঁ, আর হচ্ছে তারপরে হচ্ছে পাইলোনেফ্রাইটিস ইন প্রেগনেন্সি, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, প্রেগনেন্সিতে ইটাই বেশি হয় কি না, কী কী চেঞ্জ হয়, এটা আপনারা পড়বেন ভালো করে। আমি 2-3টা কথা বলি যে এই যে প্রেগনেন্সিতে যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হয়, পেশেন্টের সিমটম নাই, তারপর আমরা যদি ইউরিন আরইএমই করি তাহলে দেখা যাবে পাস্তেল পাচ্ছি। এই পাস্তেল যে পাচ্ছি আমরা, এটারও একটা লাগবে যে কতটুকু পাচ্ছি পাস্তেল। এটা কলিক কাউন্ট সেন্সিস ওভার মোর দেন আর ইকাল 10⁵ ml ইন মিডিস্টিম ইউরিন অন 2 occasion আমাকে দেখতে হবে, ঠিক আছে, অন 2 occasion। তখন আমরা তাকে বলবো হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, পাইলোনেফ্রাইটিস, ইউনাইটাক ইনফেকশন 95% ক্ষেত্রে কী দিয়ে হয়, ইকলাই দিয়ে হয়। আরও আদার্স কী কী অর্গানিজম আছে সেটাও কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, ক্লেপশিলা, প্রোটিয়া, সিডোমোনাস দিয়েও হয়। এখন অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আমরা যদি ট্রিটমেন্ট না করি, এটা থেকে কি হতে পারে, হ্যাঁ, সিমটোমেটিক ইউনাইটাক ইনফেকশন হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, এবং পাইলোনেফ্রাইটিস খুবই হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এটা থেকে পেশেন্টের অ্যান্ডোটক্সিক শকে পেশেন্ট মারাও যেতে পারে। সো ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, একটা প্রপার ব্রড স্পন্ট অ্যান্টিবায়োটিক দিতে হবে ইন প্রপার ডোজ অ্যান্ড ডিউরেশন। পাইলোনেফ্রাইটিসটাও পড়বেন আপনারা, পেশেন্টের লয়েন পেইন থাকবে, হাই ফিভার থাকবে, এগুলো পড়বেন, ঠিক আছে। এখন আপনার হচ্ছে ভাইরাল ইনফেকশন থেকে বলছি, প্রোটিন ইউরিয়া কেন হয় আপনারা জানেন, প্রিএক্লাম্পসিয়াতে প্রোটিন ইউরিয়া হতে পারে। হ্যাঁ, একটা সবচেয়ে কমন ইউনাইটাক ইনফেকশনও হতে পারে, তার যদি আগে থেকে কোনো কিডনি সমস্যা থাকলে হতে পারে, অর্থোস্টেটিক 2-3টা কজ পড়লে হয়ে যাবে। তারপরে এইচআইভি মোটামুটি বলা হলো। তারপরে চলে যাবো আমরা একুট পেইন ইন অ্যাবডোমেন ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কেউ যদি আমাদের কাছে পেইন নিয়ে আসে, আমরা জিজ্ঞেস করব টাইমিস্টার, ফার্স্ট টাইমিস্টার না সেকেন্ড টাইমিস্টার না থার্ড টাইমিস্টার। কিছু অবস কারণ আছে, কিছু গাইনোকোলজিক্যাল কারণ আছে, কিছু মেডিকেল কারণ, কিছু সার্জিক্যাল কারণ। এটা কেন পড়বো, আর এটা পড়বো এই কারণে আপনাদেরকে ক্লিনিক্যাল দিয়ে দিতে পারে সিনারিও বেসড, যে আর্লি ফার্স্ট টাইমিস্টারের ক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে পেইন থাকে সাথে ব্লিডিং থাকে, আমরা চিন্তা করতে পারি অ্যাবর্শন, অ্যাক্টোপিক, মোলার, ঠিক আছে। লেট প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যাব্রাপশিও প্লাসেন্টি, লিভার পেন, রাপচার ইউটেরাস, হেল্প সিনড্রোম। মেডিকেল হচ্ছে তার কি হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, সিস্টাইটিস হতে পারে, ইউনাইটাক ইনফেকশন হতে পারে। আমরা কিন্তু পেশেন্ট পেটে ব্যথা মানে চিন্তা করি ইউটিআই
ইউটিআই অথবা কনস্টিপেশন, ঠিক আছে, সার্জিক্যাল কিছু অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ, কোলিসিস্টাইটিস, এইসব, গ্যাস্ট্রাইটিস। আর গাইনোকোলজিক্যাল হচ্ছে টুইস্টেড ওভারিয়ান সিস্ট, রেড ডিজেনারেশন ফাইব্রয়েড, রিটেনশন অফ ইউরিন হতে পারে ডিউ টু রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাস। এই চারটা জাস্ট শর্ট করে পড়বেন, এত মুখস্থ মানে বুঝে পড়লে এত মুখস্থ করার দরকার নেই, শর্ট করে কেন পড়বো আমরা, এটা থেকে ক্লিনিক্যাল বেসড কোশ্চেন আসতে পারে। এখন আমরা চলে যাই হচ্ছে ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সি। এটার একটা আমি হ্যান্ড নোট তৈরি করেছি, যেটা আপনার এখান থেকে হুবহু। আমি যত হ্যান্ড নোট দেখাই সব কিন্তু অফসেট দত্ত থেকে নিজে তৈরি করি, সহজভাবে আপনাকে বোঝানোর জন্য। হ্যাঁ, বইয়ের বাইরে নিজের মন গড়া বা অন্য কোনো বই থেকে কিন্তু নেই না। কেন? কারণ আপনাদের তো অফসেট দত্ত, গাইনি দত্ত থেকে আসবে, জ্যাপকোড থেকে আসবে। সো অন্য কোনো বই থেকে নিয়ে আপনাদেরকে কঠিন করার কোনো ইচ্ছা নেই। আপনারা যত সহজভাবে পড়তে পারেন তাহলে পরীক্ষাটা আপনাদের কাছে ইজি হবে। ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সিতে আপনারা অফসেট দত্ত থেকে খুব ভালো করে পড়বেন। ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সি কোথা থেকে পড়বেন? অফসেট দত্ত থেকে। ওই বেসিকেও তো আছে, তাই না? সেখান থেকে পড়তে যাবেন, অফসেট দত্ত থেকে পড়বেন। তাহলে ভাইরাল ইনফেকশনটা আমরা মেইনলি কোনটা পড়বো? আমরা ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন পড়ব। ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন আমি আপনাদের অনেকবার বলেছি, আমার এই ইনফেকশনটা, ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশনটার হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরেও যারা আমার ক্লাস কখনো করেনি তাদের জন্য ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন যখন পড়ব, ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক এবং হচ্ছে ভাইরাল, এটা থেকে কিন্তু আপনাদের কোশ্চেন 100% থাকবে। তো কোশ্চেন আউট করে দিলাম। ব্যাকটেরিয়ালের মধ্যে আছে টিটি, টিউবারক্লোসিস এবং ট্রিপোনেমা। প্যারাসাইটিকের মধ্যে টিএম, টক্সোপ্লাজমা, ম্যালেরিয়া। ভাইরালের মধ্যে আরএমপি, রুবেলা, মিজেলস, মাম্পস, পোলিও, পার্ভোভাইরাস, B19। ওভারঅল আমরা ক্লাসিফিকেশন অফ ট্রান্সপ্লাসেন্টাল ইনফেকশন পড়লাম। এটা নিজের বানানো, কোনো অফসেট দত্ত থেকে হচ্ছে কপি করেছি। এখন আমরা ওভারঅল এখন পড়ব টর্চ ইনফেকশন। কি পড়ব? টর্চ ইনফেকশন। টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হার্পিস, এই কয়েকটা ভাইরাস সম্বন্ধে ডিটেলস পড়ব, ঠিক আছে? টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হার্পিস আসবেই। এখন আসেন টক্সোপ্লাজমা। না, প্রথমে আমরা রুবেলা পড়ব। রুবেলা কোন ধরনের ভাইরাস? রুবেলা হচ্ছে আরএনএ ভাইরাস। কিভাবে ট্রান্সমিশন হয়? রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে, যেটাকে বলি এয়ারবর্ন। তাহলে মা যদি রুবেলাতে ইনফেক্টেড হয় আমাদের কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে? ফিভার, র্যাশ, ম্যালেস, লিম্ফ্যাডেনোপ্যাথি, পলিআর্থাইটিস। আপনারা এগুলো নিজেরা নোট করে পড়বেন, পরীক্ষার আগে রাতে দেখে যাবেন। তাহলে ফিটাস কীভাবে ইনফেক্ট হচ্ছে? বাই ট্রান্সপ্লাসেন্টাল রুট। তাহলে বাচ্চা কত পার্সেন্ট অ্যাফেকশন হয় ফার্স্ট ট্রাইমেস্টার ক্ষেত্রে? হচ্ছে এগুলো ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে। ভাইরাল লোড বেশি থাকলে অবশ্যই হবে, কম থাকলে কিন্তু 40% ক্ষেত্রে অ্যাস্কেপ হয়ে যায়। দেখেন, ফার্স্ট ট্রাইমেস্টার ক্ষেত্রে 60%, সেকেন্ড ট্রাইমেস্টার ক্ষেত্রে 25%, থার্ড ট্রাইমেস্টার ক্ষেত্রে হচ্ছে 10%। এখন আমার টক্সোপ্লাজমার ক্ষেত্রে তার উল্টোটা। তাহলে রুবেলা ইনফেকশন যদি হয় আমাদের কাছে, রোগী যদি ফার্স্ট ট্রাইমেস্টার আসে, আমি বলি প্রেগনেন্সিটা টার্মিনেট করেন। কেন? ডিউ টু কনজেনিটাল রুবেলা সিনড্রোম। সেকেন্ড ট্রাইমেস্টারে আসলেও আমরা টার্মিনেশনের কথা বলি, থার্ড ট্রাইমেস্টারে আসলে আমরা ইউজুয়ালি বলি না। তাও আমরা তাকে কাউন্সিলিং করি। 10% ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফর্ম বেবি হতে পারে। টক্সোপ্লাজমার ক্ষেত্রে জাস্ট উল্টাটা, তার অ্যাফেকশন রেটটা রিভার্সড হয়ে যায়। ফার্স্ট ট্রাইমেস্টার 10, সেকেন্ড ট্রাইমেস্টার 20, আর থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 60%। পরীক্ষায় আসে আপনাদের। কনজেনিটাল রুবেলা সিনড্রোম মানে তিনটা জিনিস আমরা বলবো। আমরা শুরু করব হচ্ছে চোখ থেকে। চোখে ক্যাটারেক্ট, রেটিনোপ্যাথি। তারপরে আমরা আরও চোখের পরে কান হচ্ছে সেন্সুরিনিয়াল টাইপ অফ ডিফনেস। তারপর হার্টে পিডিএ এবং সেপ্টাল ডিফেক্ট। পরীক্ষার কোশ্চেন সবচেয়ে কমন ডিফেক্ট কোনটা? সেন্সুরিনিয়াল টাইপ অফ ডিফনেস। আদার্স আর কী হতে পারে? অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। এখন আসেন এটা কিভাবে আমরা ইনভেস্টিগেশন করব। আমরা মায়ের দেখব ইমিউনো এমজি ফর রুবেলা এবং ভাইরাল আরএনএ করতে পারি বা পিসিআর। বাচ্চা ইনফেক্টেড আছে কিনা কিভাবে দেখবো? আমরা কোরোনিক ভিরাস স্যাম্পলিং করি ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে, সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে অ্যামনিওসিনথেসিস করি, আফটার 15 উইকস কর্ডোসিনথেসিস করি 18 to 20 উইকসে। আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি বা এমএমআর ভ্যাকসিনেশনের মাধ্যমে। 11 থেকে 13 বছর বয়সে যদি এটা দেওয়া হয় তাহলে এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারি।
আচ্ছা, টক্সোপ্লাজমা এক ধরনের প্রোটোজল ইনফেকশন। এটা কি দিয়ে হচ্ছে? টক্সোপ্লাজমা গন্ডি দিয়ে হচ্ছে। এটা কি জানি বলে, ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ক্যাট, ঠিক আছে। ইনফেক্টেড র আনকুক মিট অর থ্রো কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড ক্যাট ফিসেস। এটা অ্যাফেকশন রেটটা কেমন আগেই বলেছি। তাহলে আমরা এটাতে কি সমস্যা একদম মুখস্থ করে ফেলতে হবে। বাচ্চার মাথাটা ছোট হতে পারে মাইক্রোফেলি, বাচ্চার মাথাটা বড় হতে পারে হাইড্রোকেফালাস। বাচ্চার মাথা ছোট হলে মেন্টাল রিটার্ডেশনে প্রেজেন্ট করে। মাথায় আর কি সমস্যা? মাথা থেকে শুরু করবে, সেভাল ক্যালসিফিকেশন, কোরিও রেটিনাইটিস। একটা কথা মনে রাখবেন, যে কোনো কনজেনিটাল ম্যালফরমেশন মানে মাথা থেকে শুরু হয় ইউজুয়ালি। তার মাথায় সমস্যা থাকে, চোখে সমস্যা থাকে এবং ফেসেও সমস্যা থাকে কনজেনিটাল ম্যালফরমেশনগুলো। তাহলে এই চারটা কথা একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে টক্সোপ্লাজমার গেল এবং হচ্ছে তারপরে সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাসে কোনো অ্যাফেকশন নাই, হোল টাইমস্টারে বাচ্চাকে ইনফেক্টেড করতে পারে সমানভাবে। এটা এক ধরনের আরএনএ ভাইরাস। এটা সাইটোমেগালোভাইরাস মে ড্যামেজ ফিটাল অর্গান থ্রু আউট জেস্টেশন, বাট সিরিয়াস ড্যামেজ করে মাত্র 10% ক্ষেত্রে। এটারও ইফেক্টটা একদম মুখস্থ করে ফেলতে হবে। বাচ্চার মাইক্রোক্যাফেলি হতে পারে, মাথায় ইন্টেগিনাল ক্যালসিফিকেশন হতে পারে, সেন্সোরিনিয়াল টাইপ অফ ডিপনেস হতে পারে, কোরিও রেটিনাইটিস হতে পারে। এখন এটাও ডিপনেস করে, আপনার রুবেলাও করে, কিন্তু সবচেয়ে খারাপ ডিপনেস করে সাইটোমেগালোভাইরাস, সিরিয়াস ড্যামেজ করে, ঠিক আছে, এটা মনে রাখেন। তারপরে আমরা আসি হার্পিস ইনফেকশনটা হচ্ছে এক ধরনের ডিএনএ ভাইরাস। এটা ট্রান্সপ্লাসেন্টা ইনফেকশন ইজ নট ইউজাল। এটাতে ইনফেকশন বাচ্চা কখন হয়? জাস্ট ডিউরিং ভ্যাজানাল ডেলিভারির সময় বাচ্চাটা ইনফেক্টেড হয়। দেখেন, ট্রান্সপ্লাসেন্টা ইনফেকশন ইজ নট ইউজাল। তাহলে এটা আমার ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তাহলে আমরা নর্মাল ডেলিভারি করবো না, সিজারিয়ান ডেলিভারি করবো, তাহলে বাচ্চা ইনফেক্টেড হবে না। কেন ভয়ঙ্কর? এটাতে নিউনেটাল মর্টালিটি ইজ হাই, এটা এই জন্য ভয়ঙ্কর। এটাতে আমরা আর কি হতে পারে, মাইক্রোক্যাফালি সব মানে একটু কোরিলেশন করে পড়বেন। মাইক্রোক্যাফালি, হাইড্রোক্যাফালাস কোনটা কী করে, কোরিও রেটিনাইটিস। পরীক্ষার আগে রাতে দেখে যাবেন, আশা করি অ্যান্সার করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। মেডিকেল ডিসঅর্ডার আমি আপনাদেরকে খুব সংক্ষেপে যতটুকু পেরেছি বলেছি। আপনারা একটু ভালো করে পড়েন। যারা নতুন অবশ্যই নিজেরা একটু হ্যান্ড নোট তৈরি করে প্রত্যেক দিন অল্প অল্প করে মেডিকেল ডিসঅর্ডারটা পড়বেন, যেন মেইন পরীক্ষায় যে আপনার কষ্ট না হয়, একদম মাথায় সেট হয়ে যায়। ভাইরাল ইনফেকশনটা খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিসই ইম্পর্ট্যান্ট, ঠিক না, কিন্তু বিশেষ করে ভাইরাল ইনফেকশনটা বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে আপুরা? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, না হলে এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।